নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনা সেপ্টেম্বর মাস 2025 সালের তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে। তুলা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, তাদের সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, তাদের প্রেম, দাম্পত্য, বিবাহ, ব্যবসা, সন্তান, পঠন পাঠনের উন্নতি অবনতি, তাদের কর্মপ্রাপ্তি এবং উপার্জন সংক্রান্ত বিষয়ে একটা সামগ্রিক ছোট্ট আকারে ধারণা দিতে চলেছি। অবশ্যই যারা আমার এই আলোচনা শুনছেন পুরো মনোযোগ সহকারে শুনবেন এবং প্রথমেই বলে রাখি, চ্যানেলটি একদম নতুন। যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। পরবর্তীকালে আমি একটি ভালো ভিডিও আনতে চলেছি শ্রাপিত যোগ সংক্রান্ত, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। শ্রাপিত যোগ মানব জীবনে কী প্রভাব ফেলতে পারে, আপনার জীবনে কী প্রভাব ফেলবে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে দেখতে হবে। যাই হোক, মূল আলোচনায় প্রবেশ করছি। কালপুরুষ চক্র আঁকা আছে, যেখানে আমি 1 লিখে রেখেছি। এটা হচ্ছে তুলা রাশির ঘর। এখান থেকে জাতকের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা আমরা আলোচনা করব। যাই হোক, এর অধিপতি শুক্র কিন্তু দশমে বসে আছেন এবং প্রথমার্ধে 15 তারিখ পর্যন্ত, তারপর তিনি একাদশ ঘরে আসছেন। সুতরাং দেখা যাচ্ছে জাতক জাতিকার আপাতত শরীর স্বাস্থ্যে সেরকম কোনো অবনতি ঘটার সম্ভাবনা নেই, মন মানসিকতাও ভালো থাকছে। আর ষষ্ঠে শনি যে বসে আছেন, শনি বক্রী হয়ে পঞ্চমের মতো ফল দিচ্ছেন এবং ষষ্ঠাধিপতি তিনি যেহেতু ভাগ্যস্থলে বসে গেছেন, আশা করি সেরকম কোনো বৃহত্তর রোগ ব্যাধির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। এবারে চলে যাই, তাহলে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা আপনাদের এক প্রকার সেপ্টেম্বর মাস 2025-এ ভালো থাকছে। দ্বিতীয়, সঞ্চয় ক্ষেত্র নিয়ে যদি আলোচনা করি, প্রত্যেকে আমরা চাই আমাদের সঞ্চয় হোক। এবারে সঞ্চয়ের অধিপতি হচ্ছেন মঙ্গল। তিনি কিন্তু প্রথমার্ধে অর্থাৎ 14 তারিখ পর্যন্ত তিনি থাকছেন দ্বাদশে, অর্থাৎ 14 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু সঞ্চয় খুব একটা ভালো হবে না, দেখতে পাওয়া যাচ্ছে না। উপার্জন হবে, সব কিছু হবে, কিন্তু সঞ্চয় খুব একটা হবে না, কারণ সঞ্চয়ের অধিপতি ব্যয়স্থলে বসে গেছেন এবং তিনি 14 তারিখ আপনার লগ্ন বা রাশিতে প্রবেশ করার সুবাদে 14 তারিখের পর থেকে আপনার একটা সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, অ্যাসেট যোগ আমি কিন্তু দেখতে পাচ্ছি। সুতরাং যারা তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকা আছে, অবশ্যই মাসের দ্বিতীয়ার্ধে আপনি কিন্তু একটা সঞ্চয় করতে পারবেন, সেরকম একটা পরিবেশ আপাতত দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, কর্মযুক্ত ভাগ্য সমান ফল। আপনি যদি কর্ম করেন তবে তার ফল পাবেন। ভাগ্য অবশ্যই আপনাকে সহযোগিতা করছে সঞ্চয়ের জন্য। তৃতীয় ঘর, যোগাযোগ, ভাতা, পরাক্রমতা ইত্যাদি আমরা আলোচনা করে থাকি। এই জায়গার অধিপতি হচ্ছেন বৃহস্পতি কিন্তু আপনার ভাগ্যস্থলে, তিনি ষষ্ঠের অধিপতি, কিন্তু তৃতীয়ের অধিপতি হয়ে তিনি কিন্তু নবম স্থলে, অর্থাৎ ভাগ্যের সহায়তায় আপনি কিন্তু যোগাযোগের জায়গাটা ভালো করতে পারবেন। অর্থাৎ বিভিন্ন ভালো জায়গায় আপনার যোগাযোগ হওয়ার একটা সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে। এবারে সাহসিকতা আপনার বৃদ্ধি পাবে, সৎকর্মে সাহসিকতা আপনি দেখাবেন। ভাইদের সাথে সম্পর্ক অনুকূল থাকবে, ভালোই থাকবে, খুব একটা খারাপ দেখছি না, কারণ তিনি নবমে বসে সরাসরি কিন্তু ঘরটিকে দৃষ্টি রেখেছেন। সেই সুবাদে অবশ্যই তিনি ঘরটিকে খারাপ হতে দেবেন না। ভাইদের সাথে সম্পর্ক ভালো থাকছে। ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা, ছোটোখাটো কি বলবো, ধর্মীয় ভ্রমণের সম্ভাবনাও আছে। অতএব তৃতীয় ঘর থেকে আপনারা একটা শুভ ফল পেতে চলেছেন তুলা রাশির যারা জাতক জাতিকা আছেন। চতুর্থ ঘর, মায়ের শরীর স্বাস্থ্য, এখান থেকে একটু পঠন পাঠন যে স্নাতক স্তর পর্যন্ত এবং পারিবারিক স্বাচ্ছন্দ্য, যানবাহন, গাড়ি বাড়ি ইত্যাদি ক্রয়, এইসব আলোচনা করা হয় এবং এটা বন্ধুস্থল বলা হয়। এর অধিপতি কিন্তু ষষ্ঠে অবস্থান করে আছেন শনি। ষষ্ঠে শনি ভালো ফল দেন, কিন্তু ঘটনা হচ্ছে শনি বক্রী হয়ে যাওয়ার সুবাদে তিনি পঞ্চমের মতো ফল দিচ্ছেন, অর্থাৎ ষষ্ঠে বসে আছেন, পঞ্চমের ন্যায় ফলটা দিচ্ছেন। যেহেতু তিনি ষষ্ঠে বসে আছেন, সেই ক্ষেত্রে বলবো আপাতত এই বসার সুবাদে আপনি কিন্তু যানবাহন ক্রয় করতে পারেন। এই সময়টা আপনার পক্ষে অনুকূল আছে। হ্যাঁ, বলে যাই, শেষে একটু নক্ষত্র ভিত্তিক একটি নক্ষত্র আমি দেখতে পেয়েছি তার একটু খারাপ যাবে, বাকি দুটি নক্ষত্রের ভালো যাবে। একদম শেষ মুহূর্তে আমি বলে দিয়ে যাব এবং কি উপায় গ্রহণ করলে আপনি ভালো থাকবেন সে বিষয়ে একটা আমি আলোচনা করে দিয়ে যাব। যাই হোক, যানবাহন ক্রয়যোগ দেখতে পাচ্ছি। যারা গৃহ ক্রয় করতে চাইছেন তাদের ক্ষেত্রেও সময়টা খুব একটা খারাপ দেখছি না। আপাতত গৃহ নির্মাণ বা গৃহ ক্রয়ের ক্ষেত্রেও সময়টা ভালো। যারা ভূমি ক্রয় করতে চাইছেন 14 তারিখের পর সময়টা অবশ্যই ভালো। কোনো প্রপার্টি ক্রয় করতে চাইছেন 14 তারিখের পর সময়টা অবশ্যই ভালো থাকছে। এবারে
এখান থেকে আরও আমরা আলোচনা করি মায়ের শরীর স্বাস্থ্য। আমি খুব একটা খারাপ দেখছি না, তবে পুরনো যে রোগ আছে সেই পুরনো রোগগুলি কিন্তু মাথা চাড়া দেবে মায়ের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সচেতন এবং সাবধানতা অবলম্বন করতে হবে। চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা আপনার ক্ষেত্রে একান্ত কর্তব্য। আগে থেকে সাবধান থাকাই ভালো। যারা স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা করছেন তাদের কিন্তু একটু কঠিন পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে, তবে গিয়ে আপনি সাকসেস পাবেন। কারণ শনি যেহেতু এই চতুর্থের অধিপতি, তিনি সহজে কাউকে ফল দেন না, একটু খাটিয়ে ফলটা দেন। সেক্ষেত্রে আপনাকে কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হবে, তবে গিয়ে আপনি ফললাভ করবেন। সেটা পঠন পাঠনের ক্ষেত্রে হোক, বিদ্যা ভবন চুজের ক্ষেত্রে হোক, পছন্দ করার ক্ষেত্রে হোক, বা আপনি যদি কোনো পরীক্ষায় বসতে চাইছেন, কোনো কর্মপ্রাপ্তির পরীক্ষা বা নতুন কোনো পঠন পাঠনের জন্য পরীক্ষা, সেক্ষেত্রেও আপনাকে কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হবে, তবে ফল পাবেন। পঞ্চমে রাহু বসে আছেন। প্রেম, শিক্ষা, সন্তান আমরা আলোচনা করি পঞ্চম স্থল থেকে। পঞ্চমে প্রেমের জায়গায় রাহু বসে আছেন। রাহু কিন্তু আপনাকে ভ্রমিত করবেন, অর্থাৎ প্রেম আপনার জীবনে প্রবলভাবে আসার যোগ দেখতে পাচ্ছি, কিন্তু এই প্রেমগুলি কিন্তু খুব একটা ভালো হবে না। ভুল পথে রাহু পরিচালিত করবেন, অর্থাৎ প্রেম আসবে, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধান হতে হবে। কোনটি পছন্দ করবেন, কোনটি করবেন না, সেটা একদম নিজের দায়িত্বে, নিজের পছন্দ অনুসারে আপনাকে ব্যাপারটাকে ভাবতে হবে। অন্যথায় কিন্তু আপনি ভুলভাবে ভুল জায়গায় চলে যেতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে আমি পরামর্শ দেব, প্রেম হচ্ছে ঠিক আছে, প্রেমের জায়গাও আমি খুব একটা খারাপ দেখছি না, কিন্তু প্রেমটা যে সংগঠিত হবে ভুল জায়গায় হওয়ার সম্ভাবনা। আবার যারা প্রেম করে আছেন তাদের মধ্যেও একটা ভুল বোঝাবুঝির সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি। তবে একটি সুখের বার্তা বলবো, যাদের পুরনো প্রেম আছে সেই জায়গায় যারা সাত্ত্বিক, অর্থাৎ খুব একটা চাওয়া পাওয়ার নেশা নেই, তাদের প্রেমটা কিন্তু টিকে যাওয়ার সম্ভাবনা আছে। যাদের চাওয়া পাওয়ার নেশা আছে সেই প্রেমটা কিন্তু না টিকার সম্ভাবনাই বেশি। কারণ শনিদেব পঞ্চম ভাবের মতো ফল দেওয়ার সুবাদে তিনি কিন্তু রাহুর মতো ভ্রমিত করবেন না, বাস্তবটাকে চিনিয়ে দেবেন। সুতরাং আপনি বাস্তবটা প্রেমের ক্ষেত্রে চিনতে পারবেন। যারা শিক্ষার্থী আছেন, ইলেকট্রিক, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কিংবা বিভিন্ন রকম কম্পিউটার, ল্যাপটপ এই জাতীয় জায়গায় যারা আছেন, শিক্ষা গ্রহণ করছেন, তাদের ক্ষেত্রে অতীব সময়টি ভালো, যথেষ্ট ভালো সময় যাবে। সুতরাং এই সময়টিকে আপনারা কাজে লাগান, যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন। আর অন্যান্য শিক্ষার ক্ষেত্রেও বলি, শিক্ষার্থীদের একটু কষ্ট করে পড়াশোনাটা করতে হবে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন। কারণ শিক্ষার্থীদের এই রাহুও ভ্রমিত করবেন, বেশ কিছু ক্ষেত্রে পঠন পাঠনে অমনোযোগী করে তুলবেন। আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে, পঠন পাঠনে মনোনিবেশ করতে হবে আপনাকে। দেখবেন আপনি যদি চেষ্টা করুন, চেষ্টা করলে অবশ্যই বিফল হবে না, হতোদ্যম হওয়ার কিছু নেই, চেষ্টা করুন। কারণ শনিদেবের মতো একটি গ্রহ যেহেতু পঞ্চম ভাবের মতো ফল দিচ্ছেন, আপনি যদি পরিশ্রম করেন, শনিদেব কাউকে বিমুখ করেন না, সেই সুবাদে বলছি আপনি পরিশ্রম করুন, অবশ্যই সুফল পাবেন। ষষ্ঠে শনি বসে আছেন বক্রী অবস্থায়। ষষ্ঠে কিন্তু শনি ভালো ফল দেন, এবারে বক্রী হয়েছেন মানে তার ফলে তীব্রতা বাড়বে। আপনার শত্রু, দীর্ঘ শত্রুতা যারা করছিল তারা কিন্তু পরাজিত হবে, আপনার অনুগত হবে। আইন কানুন সমস্যা যেগুলো ছিল সেগুলো কিন্তু আপনার পক্ষে আসার সম্ভাবনা। তার কারণ হচ্ছে আবার দেখুন, বৃহস্পতি কিন্তু ভাগ্যস্থলে চলে গেছেন, ষষ্ঠের অধিপতি। সুতরাং দেখা যাচ্ছে যে অবশ্যই আপনি কিন্তু সুফল পেতে চলেছেন। ঋণের সম্ভাবনা আপাতত দেখতে পাচ্ছি না তুলা লগ্ন বা তুলা রাশির জাতক জাতিকাদের। বিশেষ করে প্রথমার্ধটা আপনাকে একটু সাবধানে কাটাতে হবে, দ্বিতীয়ার্ধে আপনার জন্য একদম ভালো ফল প্রস্তুত করে রেখেছে গ্রহমণ্ডলী। যাই হোক, এবারে বলি, শত্রুতা তাইলে হ্রাস পাবে, শত্রু বিজয় করতে পারবেন, ঋণ হওয়ার সম্ভাবনা নেই। আর রোগের কথা বলি, সামান্য গাঁট সংক্রান্ত রোগ, নার্ভ সংক্রান্ত রোগ এগুলো দেখা যেতে পারে, অন্যথায় সেরকম বৃহত্তর কোনো রোগ দেখতে পাচ্ছি না। তবে দীর্ঘসূত্রী রোগ যেগুলো, সেগুলোর জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া আপনাদের ক্ষেত্রে একান্ত কর্তব্য হবে। সপ্তম ঘর, বিবাহ, দাম্পত্য, ব্যবসা, অধিপতি মঙ্গল। মঙ্গল কিন্তু দ্বাদশে প্রথমার্ধে, ব্যবসা কিন্তু প্রথমার্ধে খুব একটা ভালো যাবে না। 14 তারিখের পর আপনার ব্যবসা ভালো যাবে, ব্যবসা থেকে উন্নতি করবেন। 14 তারিখের আগে আপনার মাল ড্যামেজ হতে পারে, অর্ডার ক্যান্সেল হতে পারে, ক্ষয়ক্ষতি হতে পারে, ইনভেস্টের ক্ষেত্রে সাবধান। 14 তারিখের পর আপনি নতুন করে ইনভেস্টের পরিকল্পনা আপনি গ্রহণ করতে পারেন, ব্যবসা বৃদ্ধি করতে পারেন, ব্যবসা নতুনভাবে সাজাতে পারেন, নতুনভাবে শুরু করতে পারেন, ব্যবসায় নতুন নতুন অর্ডার গ্রহণ করতে পারেন বা নতুন অর্ডার পেতেও পারেন।
অর্থাৎ ব্যবসার একটা শ্রীবৃদ্ধি চলবে, ব্যবসায় আপনি লাভবান হওয়ার যোগ আপাতত দ্বিতীয়ার্ধে দেখা যাচ্ছে, প্রথমার্ধে দেখা যাচ্ছে না। সুতরাং ব্যবসায়ী যারা আছেন অবশ্যই আপনাদের সচেতন থাকতে হবে। এবং যারা ম্যাটেরিয়ালস, কিছু যানবাহনের পার্টস, বা আপনি যদি কোনো কারণে ভূমি সংক্রান্ত, ফ্ল্যাট সংক্রান্ত এই জাতীয় ব্যবসাগুলো করেন, মানে জমি কেনা বেচার ব্যবসা, এই জাতীয় ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে 14 তারিখের পর থেকে একটা লাভবান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অন্যান্য ব্যবসা খুব একটা খারাপ যাবে না। 14 তারিখের পর অবশ্যই বেশ কিছু ব্যবসায়ী ভালো ফল পেতে চলেছেন। পুরো সেপ্টেম্বর মাস বাকি। দাম্পত্য ক্ষেত্র, সেও একই কথা বলবো। দাম্পত্য ক্ষেত্রে কিন্তু সেই 14 তারিখ পর্যন্ত আপনাদের মধ্যে একটা চিড় দেখা যাচ্ছে। 14 তারিখের পর আপনার পার্টনার, অর্থাৎ আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনার অনুগত হওয়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে আপনাকে আপনার একটু নিজস্ব দাম্ভিকতাটাকে বিসর্জন দিতে হবে। কারণ মঙ্গল যখন আসবেন আপনার লগ্নে, আপনার মধ্যে একটা ঊর্জা, জোশ, হিম্মত বৃদ্ধি পেয়ে যাবে, যেখানে আপনি হয়তো এমন কিছু কথাবার্তা ব্যবহার করবেন যেটা কিন্তু অন্যের ক্ষেত্রে খারাপ লাগবে। সেক্ষেত্রে আপনি যদি একটু সংযত হয়ে যান, 14 তারিখের পর ভেঙে যাওয়া বা একটু চিড় ধরা সম্পর্কটা অনেকটা ভালো হয়ে যাবে দাম্পত্যে। যারা বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময় খারাপ বলবো না। 14 তারিখের পর অবশ্যই আপনি বিবাহ করতে পারেন, কারণ সপ্তমাধিপতি যেহেতু লগ্নে আসছেন, খুব একটা খারাপ ফল পাবেন না। এবারে অষ্টম স্থল মারক, ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশ ইত্যাদি, তিনি কিন্তু আপনার লগ্নের বা রাশির অধিপতি হয়ে দশমে চলে গেছেন। অতএব এই ক্ষেত্রে বলবো যে কিছু প্রাপ্তি আপনার ঘটতে চলেছে। তবে হ্যাঁ, একটু সাবধান থাকুন। কর্মক্ষেত্রে কিছু পেছনে কলকাঠি নাড়ার ব্যবস্থা থাকছে। তবে কর্ম যারা নতুন করতে চাইছেন তাদের ক্ষেত্রে কর্ম আসার সম্ভাবনা প্রবল। যারা কর্মে আছেন তাদেরকে একটু সচেতন থাকতে হবে। অবশ্যই শুক্র আপনার লগ্নাধিপতি, রাষ্ট্রাধিপতি, শুভ ফল দেবেন, এটা নিশ্চিত কথা। অতএব কর্মক্ষেত্রে আপনি শুধু একটি দিককে শুধু লক্ষ্য রাখুন। আপনার পেছনে কিন্তু একটা কলকাঠি নাড়া হচ্ছে, যে কোনো মুহূর্তে হয়তো একটা আপনার বিরুদ্ধে কোনো দিক উন্মোচন হতে পারে, যেটা আপনার বিপক্ষে যাবে। তবে যারা নতুন কর্ম পেতে চাইছেন কর্ম পাবেন। যারা কর্ম ছেড়ে দিয়েছেন তারাও কর্মপ্রাপ্তির চেষ্টা করুন। অবশ্যই কর্মপ্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি, বিশেষ করে প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধে উপার্জনটা বৃদ্ধি পাবে। প্রথমার্ধে কিন্তু একটা কর্মপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যাই হোক, এবারে চলে আসছে ভাগ্যস্থল। ভাগ্যস্থলে বৃহস্পতি বসে আছেন। দেখুন, বৃহস্পতির মতো গ্রহ তিনি ভাগ্যস্থলে বসে আছেন, অর্থাৎ ভাগ্যের জায়গাটাকে তিনি অ্যাক্টিভ করে দিয়েছেন। এবং ভাগ্যাধিপতি বুধ তিনি কিন্তু প্রথমার্ধে একাদশে থাকছেন। সুতরাং এই যে প্রথমার্ধটা আপনি ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন, সেখান থেকে কর্মপ্রাপ্তির সম্ভাবনাটাও প্রবল দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং আপনার বাড়িতে কিছু শুভ অনুষ্ঠান যোগ দেখা যাচ্ছে। গুরুজনদের প্রতি আপনার শ্রদ্ধা সম্মান আপনি রাখার চেষ্টা করুন, কারণ বৃহস্পতি সন্তুষ্ট হন। আপনি যত গুরুজনদের শ্রদ্ধা সম্মান করবেন, দেবদ্বিজে ভক্তি রাখবেন, বৃহস্পতি তার অ্যাক্টিভিটিসটা তত বৃদ্ধি করবেন, অর্থাৎ নবম স্থল থেকে তিনি উজ্জ্বল করে তুলবেন। তখন কিন্তু ভাগ্য আপনার পক্ষে যাবে, আপনার যে ইচ্ছেগুলো পূরণ হওয়ার দিকে এগিয়ে যাবে। দশম স্থল কর্মস্থল। কর্মস্থলের অধিপতি চন্দ্র আপনার লগ্ন বা রাশিতে ধরে নিয়ে আমরা আলোচনা করছি। কর্মস্থলে বসে আছেন শুক্র কিন্তু আপনার লগ্ন বা রাশির অধিপতি। প্রথমেই বললাম কর্মপ্রাপ্তি যোগ দেখতে পাচ্ছি কত না প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে কিন্তু 11th হাউস, উপার্জন, যে যাই করি না কেন আমরা তো উপার্জন চাই। সেই উপার্জনের জায়গাটায় দেখা যাচ্ছে রবি স্বগৃহে বসে আছেন। অতএব প্রথমার্ধেও আপনার উপার্জন হবে, এটা নিশ্চিত কথা। সেক্ষেত্রে বুধাদিত্য যোগ আছে। এই বুধাদিত্য যোগ প্রথমার্ধে থাকছে, দ্বিতীয়ার্ধে কিন্তু থাকছে না। অতএব প্রথমার্ধে আপনি কিন্তু একটা উপার্জন করতে অবশ্যই পারবেন, দ্বিতীয়ার্ধেও পারবেন। শুক্রের মতো একটি গ্রহ যেহেতু একাদশে আসছে, আজ পর্যন্ত কেতু বসে থাকার সুবাদে আপনার উপার্জনটাকে বেশ কিছুটা চেপে রেখেছিল, কিন্তু যেহেতু রবি প্রবেশ করে গেছেন তিনি তার ঘরকে উজ্জ্বল করবেন এবং বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। সুতরাং উপার্জন আপনাদের হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে হবেও, এটুকু দেখতে পাচ্ছি। এবারে দ্বাদশস্থল ব্যয়, ধ্বংস, কিছুটা ক্ষয়ক্ষতি, এখান থেকে জেল, হাসপাতাল ইত্যাদি আমরা আলোচনা করে থাকি। এখান থেকে আবার আধ্যাত্মিকতাও আলোচনা করা যায়। এইখানে কিন্তু দ্বিতীয়ার্ধে রবি প্রবেশ করছেন আর মঙ্গল প্রথমার্ধ এখানে বসে আছেন। প্রথমার্ধে কিন্তু আপনাদের বেশ কিছুটা রক্তপাত বা রক্তজনিত সমস্যা, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট জনিত কারণে হাসপাতাল যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে সেটা কিঞ্চিত, খুব একটা বেশি বলবো না। আবার রবি আর বুধ দুজনেই দ্বাদশে চলে আসছেন, আপনাকে আবার বুধ উচ্চ হয়ে যাচ্ছেন দ্বাদশে। অর্থাৎ দূরবর্তী রিলেটেড কাজে যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো। সেখান থেকে আপনারা একটা প্রতিপত্তি লাভ, সম্মান লাভ, উপার্জন বৃদ্ধি ইত্যাদি করতে পারবেন, এটা ঠিক।
আবার এটুকু বলি, চোখের কারণে কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা বা খরচ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। জিহ্বা ত্বক সংক্রান্ত বিষয় নিয়ে একটু সাবধান থাকবেন। অন্যথায় তুলা রাশি বা তুলা লগ্নের জাতকদের সেপ্টেম্বর মাস খুব একটা খারাপ যাচ্ছে না, খারাপ দেখতে পাচ্ছি না। তবে রবি এই ব্যয়স্থলী এসে গেলে, রবি কারণ বুধের উচ্চতম জায়গা, রবির তো আর উচ্চ জায়গা নয়, কিন্তু এখানে দ্বাদশে চলে গেলে দেখা যাচ্ছে বিদেশে কিন্তু আপনার একটা ডেভেলপমেন্ট যোগ, বিদেশ রিলেটেড কাজে ডেভেলপমেন্ট যোগ, দেশীয় অভ্যন্তরে কিন্তু ততটা সুখকর পরিস্থিতি আপনি পাবেন না। যাই হোক, মোটামুটি দ্বাদশ ঘর নিয়েই আলোচনা করলাম, দ্বাদশ ভাব নিয়ে আলোচনা করলাম, একটা যতটা সম্ভব ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলাম। যদি কিঞ্চিত ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আমাকে উৎসাহিত করুন। আবারও মনে করে দিচ্ছে শ্রাপিক যোগ আমি আনছি। আপনার জীবনে শ্রাপিক যোগের কী প্রভাব ফেলতে পারে, কি উত্থান পতন হতে পারে, কোথায় কতটা ক্ষয়ক্ষতি হতে পারে, কতটা ভয়ানক, সেই বিষয়ে একটা আলোচনা করব। এবারে চলে যাই একটি সতর্কবার্তা। যারা চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের বলবো এই সেপ্টেম্বর মাস আপনারা একটু সচেতন থাকুন। আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা সুখকর সময় নয়। বাকি দুটি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন প্রত্যেকের সময়টা কিন্তু ভালো দেখতে পাচ্ছি। উপার্জন বৃদ্ধি হবে, কর্মপ্রাপ্তি যোগ দেখা যাচ্ছে। অন্যান্য ক্ষেত্রে সব কিছু মোটামুটি একটা ভালো, যে একদম অতি ভালো হয়ে যাবে তা নয়, কারণ আপনার জন্মকুণ্ডলিতে এই গ্রহাবস্থান কী আছে সেটা বিচার করার প্রয়োজন আছে। আপনি আপনার প্রিয় কোনো জ্যোতিষের কাছে আপনার কুণ্ডলিটা বিচার করিয়ে নেন। আর যদি আমাকে দিয়ে কেউ বিচার করাতে চাইছেন, আমার বোর্ডে নাম্বার দেওয়া আছে 9609078231, এই নম্বরে কল করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8972451464, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। যাই হোক, অবশ্যই দক্ষিণা দিয়ে দেখাতে হবে। এবার চলে যাই প্রতিকার কি করবেন। প্রথমেই বলবো প্রতিকারটা আপনাকে মূলত করতে হবে এখানে কিন্তু রবির মতো একটা গ্রহ একাদশ থেকে দ্বাদশে চলে আসছেন, সেটা একটা প্রতিকারের দরকার আছে। শনিকে একটু প্রতিকার করে নেওয়ার দরকার আছে, রাহুকে একটু প্রতিকার করে নেওয়ার দরকার আছে। যাই হোক, আমি প্রথমেই বলবো যে একটু রবিকে প্রতিকার করুন। রবির প্রতিকার কীভাবে করবেন, যদি পারেন সকালে ঘুম থেকে উঠে স্নান করে লাল ফুল জল তামার পাত্রে নিয়ে রবির দিকে মুখ করে, সূর্যের দিকে মুখ করে ওম নমঃ বিবস্বতে ব্রহ্মণো ভাস্বতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সূচয়ে সবিত্রে কর্মদায়িনে ইদমর্ঘ্যম নমো শ্রী সূর্যায় নমঃ। এই সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎপতে অনুকম্পায়মাং ভক্তিয়া গৃহাণার্ঘ্যং দিবাকরম, এই বলে সূর্যকে অর্ঘ্য দান করুন। শেষে প্রণাম বলুন, জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম, এই বলে সূর্যদেবকে প্রণাম করুন। তাতে কিন্তু আপনি শুভফল পাবেন। আর যেহেতু শনির মতো গ্রহ ষষ্ঠে অবস্থান করে তিনি পঞ্চমের মতো ফল দিচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি শনিদেবকে একটু সন্তুষ্ট করুন। কারণ শনি হচ্ছেন আপনার রাজযোগকারী গ্রহ। সেখানে শনিকে প্রণাম মন্ত্র বলে প্রণাম জানান। নীলাঞ্জন চয়পক্ষং রবি সুনং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তিয়া শনৈশ্চরম, এই বলে শনিদেবকে প্রণাম জানান। তিনি সন্তুষ্ট হবেন, অবশ্যই ভালো ফল প্রদান করবেন। আপনার রাজযোগকারী গ্রহ, সুতরাং তাকে সন্তুষ্ট করা একান্ত কর্তব্য। আর রাহু পঞ্চমে বসে আছেন, আপনাকে বিভ্রান্ত করবেন পঠন পাঠন প্রেম ইত্যাদির ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে। সেই জন্য বলছি রাহুর প্রণাম মন্ত্র বলে রাহুকে প্রণাম জানান। অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায় আশুতং রৌদ্রং তং রাহুং প্রণমাম্যহম, এই বলে রাহুকে প্রণাম জানান। এবারে প্রশ্ন হচ্ছে আপনি প্রণাম মন্ত্র বলতে পারবেন কিনা, মনে থাকবে কিনা। না, কিছু করার দরকার নেই, মোবাইলটা সকালে চালিয়ে দিন। ঠিক প্রণাম মন্ত্র প্রথম দিনটার পর বুঝতে পারবেন কত মিনিট কত সেকেন্ডের পর এই প্রণাম মন্ত্রগুলো আমি বলছি। প্রণাম মন্ত্রটা চালিয়ে দিন, রাহুদেবকে প্রণাম করুন, শনিকে প্রণাম করুন, আর অর্ঘ্যটা পারলে সূর্যদেবকে দেন। না যদিও পারেন, এই যে বললাম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম, এই মন্ত্র বলে সূর্যকে প্রণাম করুন। তারপর আপনি আপনার কাজের জগতে প্রবেশ করুন। আশা করি তুলা রাশির বা তুলা লগ্নের যারা মানুষ আছেন, সময় কিন্তু আপনাদের পক্ষে, সুতরাং এই সময়কে কাজে লাগান। এই সময়কে যদি আপনি কাজে লাগাতে না পারেন তাইলে কিন্তু আর এত ভালো সময় আপনি পাবেন না। যাই হোক, সময়কে কাজে লাগাতে হবে, না হলে কিন্তু সময় চলে যাবে, আপনি থেকে যাবেন, আপনি হতাশার দলে থেকে যাবেন। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।